2016 সালের এমন একটি ড্রামা যে ড্রামাটি দেখার পর আমার কোরিয়ান ড্রামার প্রতি ভালোবাসা জন্মেছিল, যেখানে রয়েছে ভরপুর কমেডি, রোম্যান্স এবং ফ্যান্টাসি। কথা দিচ্ছি এই ড্রামাটি আপনার মন ভালো করে দিবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা একজন যোদ্ধাকে দেখি, যার নাম কিম শিক। সে ছিল রাজার সেনাপতি। সে ভীষণ সাহসী একজন যোদ্ধা, যে কিনা একাই হাজার হাজার শত্রু মোকাবেলা করতে পারে। সে যখন যুদ্ধ জয় করে রাজ্যে ফিরে, তখন রাজ্যবাসীরা তাদের সাদরে অভিনন্দন জানায়। আর এই থেকে বোঝা যাচ্ছিল যে রাজ্যবাসীরা তাকে কতটা ভালোবাসে। কিম শিক সৈন্যদের নিয়ে প্রাসাদে প্রবেশ করতে চাইলে প্রহরীরা তাদের আটকায়। তারা কিম শিককে বলে, তুমি বিশ্বাসঘাতকতা করেছো, হাঁটু গেড়ে বসে নিজের অস্ত্র জমা দাও, না হলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিম তখন তাদের তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে গেলে প্রহরীরা তার সৈন্যদের ওপর তীর ছুটতে থাকে। কিমের বিশ্বস্ত একজন সৈন্য তখন বলে, আমরা 3 দিন 3 রাত ধরে যুদ্ধ করে জাহান্নামের মতো ওই জায়গা থেকে ফিরে এসেছি, আর তোমাদের সাহস কিভাবে হলো আমাদের উপর আক্রমণ করার? প্রহরীরা তখন প্রধান দরজা খুলে দেয়। কিম তখন রাগে এগোতে থাকে রাজাকে হত্যা করার উদ্দেশ্যে। এখানে দেখা যায় রাজার মন্ত্রী কুপরামর্শ দিয়ে বলে, প্রজারা কিমকে প্রভু মনে করে, তারা আজকাল আপনাকে আর মানছেই না, তাই রাজমর্যাদা রক্ষার্থে তাকে কঠিন শাস্তি দিন। রাজাও তার কথা বোকার মতো মেনে নেয়, আর কিমকে বলে, আর যদি এক পাও আগাও তাহলে তোমার কাছের সব মানুষদের আমি মেরে ফেলবো, তাই সাবধান করে দিচ্ছি, ওখানেই দাঁড়াও এবং একজন বিশ্বাসঘাতক হিসেবে মৃত্যুবরণ করো। তখন দেখা যায় সেখানে রানীও দাঁড়িয়েছিল। সে কিমকে বলে, এগিয়ে যাও রাজার দিকে, আমাদের কথা ভেবো না। আর কথা মতো কিম কয়েক পা এগোলেই রাজার নির্দেশে প্রথমে রানীকে একটি তীর মারা হয়। এরপর রাজা কিমকেও মারার নির্দেশ দেয়। তখন রাজার একজন সেনা তাকে মারতে আসলেও সে তাকে মারতে পারে না। কিমের সেই বিশ্বস্ত সৈন্য তখন সেখানে ছুটে আসে। কিম তার বাকি প্রিয়জনদের মুখের দিকে তাকিয়ে সে মৃত্যুবরণ করবে বলে সিদ্ধান্ত নেয়। সে তখন তার তলোয়ারটি বিশ্বস্ত সৈন্যকে দিয়ে বলে, আমি চাই তোমার হাতেই আমার মৃত্যু হোক, এইরকম পাপী রাজার হাতে আমি মরতে চাই না। সৈন্যটি কষ্ট হওয়া সত্ত্বেও বুকে তলোয়ার ঢুকিয়ে কিমকে হত্যা করে। এখানে কিম কি এমন বিশ্বাসঘাতকতা করেছে, আর রানীর সাথেই বা তার সম্পর্কটা কি, এই সব কিছু আমরা পরে জানতে পারবো। মারা যাওয়ার পূর্বে আমরা রানীর চোখে পানি আর হাতের একটি আংটি দেখতে পাই। এই আংটি নিয়ে পরবর্তী অনেক কাহিনী রয়েছে। পরের সিনে কিমের দেহ খোলা মাঠের মধ্যে ফেলে রাখা হয়। নির্দেশ দেওয়া হয় কেউ যেন তাকে স্পর্শ না করে। এভাবেই রক্তাক্ত তলোয়ার বুকে নিয়ে কিমের দেহ বহুদিন ধরে পড়ে রইল। তার মৃত্যুতে প্রজারাও অনেক কষ্ট পাচ্ছিল, আর একজন প্রজা সবসময় তার বুকের তলোয়ারটি পাহারা দিত, যে কিনা এখন বৃদ্ধ হয়ে গেছে। তাই সে তার নাতিকে এখানে এনে বলে, আমি আর বেশি দিন বাঁচব না, তাই আমার নাতি আজ থেকে আপনার গোলাম। তখন দেখা যায় অদ্ভুতভাবে আওয়াজ আসতে থাকে। কেউ একজন বলে, তোমার ভক্তদের এত আর্তনাদের জন্য তোমাকে আবার তাদের মাঝে ফিরিয়ে দিচ্ছি, তুমি অমর হয়ে থাকবে। কিন্তু তোমার এই তলোয়ারে অনেক মানুষের রক্ত লেগে আছে, তারা হয়তো তোমার শত্রু ছিল, কিন্তু তারাও তো প্রভুর সৃষ্টি। এমনকি তোমার প্রিয়জনদের মৃত্যু হয়েছে তোমারই জন্য, তাই যুগ যুগ ধরে বেঁচে থেকে তুমি তোমার সব আপনজনদের মারা যেতে দেখবে, এটাই তোমার শাস্তি। এই বলে প্রভু তাকে গবলিন রূপে আবারও জীবিত করে তোলে। প্রভু তাকে আরো বলে, তোমার অমরত্বের অবসান ঘটবে তোমার বুকের তলোয়ারটি বের করার মাধ্যমে, আর সেটা করতে পারবে শুধুমাত্র তোমার হবু স্ত্রী। যাই হোক, জীবিত হয়ে কিম সোজা চলে যায় রাজপ্রাসাদে। প্রথমে সে মন্ত্রীকে হত্যা করে, তারপর রাজার কাছে গেলে সে দেখতে পায় সে অলরেডি মৃত্যুবরণ করেছে। কিম সেখানে রানীর একটি ছবি খুঁজে পায়, আর সেই ছবিটি নিয়ে সে সেখান থেকে চলে আসে। কিম তার ছোট সেবককে নিয়ে জাহাজে করে সমুদ্র পাড়ি দিচ্ছিল। সেখানে জাহাজে থাকা খারাপ লোকেরা বাচ্চাটিকে পানিতে ফেলে দেয়, আর কিমকে দাস হিসেবে বিক্রি করবে বলে সিদ্ধান্ত নেয়। কিম তখন রেগে গিয়ে তার ক্ষমতা প্রদর্শন করে, সমুদ্রে বিশাল বিশাল ঢেউ সৃষ্টি করে এবং একটি জাদুর তলোয়ার দিয়ে পুরো জাহাজটি ধ্বংস করে দেয়। এরপর সিন পরিবর্তন হলে দেখা যায় গবলিনের এই কাহিনী একজন বৃদ্ধ মহিলা একটি মেয়েকে শোনাচ্ছিল, কিন্তু মেয়েটি তার কথা মজা ভেবে উড়িয়ে দেয়। এরপর সে চলে যেতে গেলে মহিলাটি তাকে থামিয়ে বলে, যদি কখনো জীবন মরণ সংকটে পড়ো তাহলে প্রাণ খুলে প্রভুকে স্মরণ করবে। যদিও সে নিষ্ঠুর, তবু সে তোমার ডাক শুনলে শুনতেও পারে। আর হ্যাঁ, মেয়েটির নাম হচ্ছে জিওনহি, আর সে ছিল প্রেগনেন্ট। এরপর আমাদের 1968 সালের প্যারিসের একটি দৃশ্য দেখানো হয়।
যেখানে গবলিন অর্থাৎ কিম রাস্তায় হাঁটতে হাঁটতে একটি বাড়ির সামনে এসে দাঁড়ায়। তখন একটি ছেলে বাড়ি থেকে চলে যাচ্ছিল। কিম তাকে থামিয়ে তার সম্পর্কে সবকিছু বলতে থাকে, যেন সে আগে থেকেই তাকে চিনে। ছেলেটি তখন অবাক হয়ে যায়, কারণ এই লোকটির সাথে তার আগে কখনো দেখা হয়নি। কিম তখন তাকে কোথাও না গিয়ে মন দিয়ে পড়াশোনা করতে বলে, আর এটাও বলে দেয় অঙ্কে 17 নম্বর প্রশ্নের উত্তর 4 হবে না, 2 হবে। মানে তার যে বিশেষ অলৌকিক ক্ষমতা রয়েছে এটাই এখানে বোঝানো হয়। আর হ্যাঁ, ভবিষ্যতে কিন্তু তার এই ছেলের সাথে আবারও দেখা হবে। এরপর সিন বর্তমানে চলে আসে। কিম এখন অনেক বড় একটি বাড়িতে থাকে, আর একটি লোক তার দেখাশোনাও করে। লোকটি বয়স্ক হয়ে যাওয়ায় সে তার নাতিকে এনে বলে, আমি মারা যাওয়ার পর এই আপনার দেখাশোনা করবে। ছেলেটির নাম ছিল ডিওক। সে কিমকে বলে, কে আপনি? কিম বলে, এখন আমি তোমার আঙ্কেল, কিন্তু ভবিষ্যতে আমি তোমার ভাই হব, তারপর ছেলে, তারপর তোমার নাতি। মানে সবার বয়স পার হলেও তার বয়স একই থাকবে। ডিওক তো তার কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। কিম খেয়াল করে ডিওক তার অতীতের সেই বাচ্চা সেবকের মতো দেখতে। যাই হোক, এরপর একদিন কিম একটি উঁচু জায়গায় বসে তার সব হারানো কাছের মানুষগুলোর কথা ভাবছিল। তখন দূরে একটি কার অ্যাক্সিডেন্ট হয়, আর অ্যাক্সিডেন্ট করে সেই মেয়েটি অর্থাৎ জিওনহি। তখন তার বৃদ্ধার কথা মনে পড়ে। সে প্রাণ খুলে প্রভুকে স্মরণ করে, আর তার ডাক কিম শুনতে পেয়ে সেখানে আসে। কিন্তু সে বলে, জীবন মৃত্যুর মাঝে ব্যাঘাত ঘটানো আমার কাজ নয়। জিওনহি তখন বলে, আমি আমার জন্য নয়, আমার পেটে থাকা সন্তানের জন্য বাঁচতে চাই। কিমের মন তখন গলে যায়, আর তার ক্ষমতার সাহায্যে তাকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর সেখানে কালো টুপি পরা একজন লোক আসে। সে মূলত একজন গ্রিম রিপার। তার কাজ হলো মৃত মানুষের আত্মাকে নিয়ে গিয়ে পরকালের জীবনে পাঠিয়ে দেওয়া। সেখানে পাঠানোর আগে সে আত্মাদের একটি বিশেষ চা পান করায়, যাতে তারা পৃথিবীর সব স্মৃতি ভুলে যায়। অ্যাক্সিডেন্ট স্থানে এসে গ্রিম রিপার সেখানে কাউকে না দেখতে পেয়ে অবাক হয়, কারণ এখানে তো দুজনের মারা যাওয়ার কথা ছিল। তারপর তার হাতে থাকা কার্ডটিতে লক্ষ্য করে একটিতে নাম হচ্ছে জিওনহি, আর একটি কার্ডে কোনো নাম বা বয়স কিছুই লেখা নেই। মানে এটা তার গর্ভের সন্তানের কার্ড ছিল। এদিকে জিওনহি সুস্থ হয়ে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তখন পেছন থেকে অনেকগুলো আত্মা বলতে থাকে গবলিনের বউয়ের জন্ম হয়েছে। এরপর কেটে যায় 8 বছর। জিওনহির মেয়ে এখন বেশ বড় হয়ে গেছে। তার নাম সে রেখেছে জিওনতাক। একদিন সে তার মায়ের সাথে ঘুরতে গেলে দূরে একটি কুকুরছানাকে দেখে আদর করতে যায়, কিন্তু কুকুরছানাটিকে তার মা দেখতে পাচ্ছিল না। ফলে আমরা বুঝতে পারি সেটা ছিল একটি কুকুরছানার আত্মা। জিওনতাক আত্মা দেখতে পায়, আর তার ঘাড়ে আমরা একটি চিহ্ন দেখি, যেটা সম্পর্কে আমরা সামনে জানতে পারবো। পরের দিনে জিওনতাকের 9তম জন্মদিনে তার মা তার জন্য কেক নিয়ে এসেছিল। জিওনতাক সেই কেক কাটার জন্য মোমবাতি জ্বালালে সে বুঝতে পারে এটা তার আসল মা নয়, এটা তার মায়ের আত্মা। তার মা কিছুক্ষণ আগেই মারা গেছে। সে তো অনেক কান্নাকাটি করতে থাকে। তার মা তখন বলে, হসপিটাল থেকে এখনই ফোন আসবে, তুমি সেখানে সবজি দোকানে দাদিকে নিয়ে যেও, আর অবশ্যই স্কার্ফ পরে যাবে, বাইরে অনেক ঠান্ডা। এরপর সে বিদায় নিয়ে অদৃশ্য হয়ে যায়। সে অদৃশ্য হয়ে সোজা চলে যায় সেই বৃদ্ধা মহিলার কাছে। তাকে বলে সে যেন জিওনতাকের খেয়াল রাখে। অন্যদিকে জিওনতাকের কাছে হসপিটাল থেকে ফোন আসে। হসপিটালে যাওয়ার জন্য বাইরে বের হলে তার সামনে এসে দাঁড়ায় গ্রিম রিপার। সে তাকে সাথে নিয়ে যেতে চায়, কিন্তু তখনই সে বৃদ্ধ মহিলাটি এসে তাকে বাঁচায়। সে বলে, আপনার লিস্টে কি এই মেয়ের কোনো নাম আছে? যদি থেকে থাকে তবেই আপনি তাকে নিয়ে যেতে পারবেন। কিন্তু গ্রিম রিপারের কাছে তার কোনো নাম না থাকায় সে চলে যেতে বাধ্য হয়। যাওয়ার আগে বলে যায় আবারও দেখা হবে। এরপর বৃদ্ধ মহিলাটি জিওনতাকে বলে, ও তোমার সন্ধান পেয়ে গেছে, তোমার এখানে থাকা আর ঠিক হবে না। মাঝরাতে 3 জন লোক আসবে এখানে, তাদের সাথে তুমি চলে যেও। এরপর সিন চলে যায় 10 বছর পর। এখানে দেখা যায় ডিওক বড় হয়ে গেছে, আর সেই বৃদ্ধ মহিলাটি সুন্দর একটি মেয়েতে পরিণত হয়ে যায়। ডিওক মেয়েটিকে দেখে তার সাথে ড্রিঙ্ক করার অফার করে। মেয়েটিও রাজি হয়ে যায়। এখানে মেয়েটি আসলে কে আর ডিওকের সাথে তার সম্পর্কটা কি সেটা আমরা পরে জানতে পারবো। এরপর আমরা জিওনতাকে দেখতে পাই। এখন সে হাই স্কুলে পড়ে, আর তার বান্ধবীরা সবাই জানে যে সে ভূত দেখতে পায়।
আর ভূতেরাও তাকে দেখলেই গবলিনের বউ বলে ডাকে। এরপর একদিন বৃষ্টির মধ্যে প্রথমবার তার গবলিনের সাথে দেখা হয়। তারা একে অপরকে অবাকভাবে দেখতে থাকে। নেক্সট সিনে আমরা দেখতে পাই জিয়ন্তাক বর্তমানে তার খালার বাসায় থাকে। বৃদ্ধ মহিলাটি যে তিনজনের কথা বলেছিল তারা হলো তার খালা এবং তার ছেলে মেয়ে। তার খালা তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। সে তাকে থাকতে দিয়েছে শুধুমাত্র তার মার বীমা টাকা পাওয়ার আশায়। আজ ছিল জিয়ন্তাকের জন্মদিন, কিন্তু আজও তার আন্টি তার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি খাবারের বাটি তার মাথায় ছুঁড়ে মারে। সে তখন মন খারাপ করে চলে আসে এবং একটি কেক নিয়ে সমুদ্রের তীরে বসে থাকে এবং নিজে নিজেই সে প্রার্থনা করে, আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দিন, আন্টির পরিবারের কিছু করুন, আর আমাকে একটি বয়ফ্রেন্ড জোগাড় করে দিন। এখানে দেখা যায় তার এই প্রার্থনা গবলিন শুনতে পায়। এরপর জিয়ন্তাক যখন তার কেকে থাকা মোমবাতিটি নিভিয়ে দেয় তখন সেখানে গবলিন চলে আসে। সে বলে, আমাকে কেন ডেকেছ বলো? জিয়ন্তাক বলে, কই, আমি তো কাউকে ডাকিনি, কিন্তু আমি আপনাকে চিনি মনে হচ্ছে। সেদিন বৃষ্টির মধ্যে রাস্তায় আপনার সাথে দেখা হয়েছিল। গবলিন তখন খেয়াল করে সে যে কাউকে দেখলে তার ভবিষ্যৎ বলে দিতে পারে, কিন্তু এই মেয়েটির বেলায় সে সেটা করতে পারছে না। জিয়ন্তাক বলে, আপনি কি ভূত নাকি? আমি কিন্তু সব ভূতেদের দেখতে পাই। গবলিন বলে, না, আমি ভূত না। সে যাই হোক, তোমার 3টা উইশের মধ্যে কোনটা চাও বলো। জিয়ন্তাক তো অবাক হয়ে যায় যে আমার উইশের কথা আপনি কিভাবে জানলেন। গবলিন বলে, তোমার আন্টির বাড়িটা ছেড়ে দাও আর একটি রেস্টুরেন্টে তুমি চাকরি পেয়ে যাবে। এই বলে সে চলে যায়। এরপর বাড়িতে ফিরে গবলিন দেখে তার বাড়িতে গ্রিম রিপার এসেছে। তখন ডিওক এসে জানায়, এই বাড়িটি আমি তার কাছে ভাড়া দিয়েছি। আসলে কিম বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় যাতে তার বয়সটা সহজে কারো সামনে না আসে, আর এবার সে 20 বছরের জন্য বাইরে থাকবে, তাই বাড়িটি খালি থাকবে ভেবে ডিওক এমনটা করেছে। আর তার টাকারও খুব দরকার, কারণ দাদু তার ক্রেডিট কার্ড বন্ধ করে দিয়েছে। সে উল্টাপাল্টা খরচ করে এজন্য। এখানে একটা বিষয় বলে রাখি, গবলিন আর গ্রিম রিপার কিন্তু একজন আরেকজনকে চিনে, কিন্তু ডিওক তাদের আসল পরিচয় জানে না। তারপর গবলিন গ্রিম রিপারকে জানায়, আমি তোমার টাকা ফেরত দিয়ে দিব, তুমি এখান থেকে চলে যাও। গ্রিম রিপার বলে, কন্ট্রাক্টে সাইন করা হয়ে গেছে, কিছুই করার নেই। গবলিন তখন তার হাতের ইশারায় কন্ট্রাক্ট পেপারটি জ্বালিয়ে দেয়। রিপার জানায়, এটা তো জাস্ট একটি ফটোকপি ছিল, আসল পেপার জমা দেওয়া হয়ে গেছে। গবলিন বলে, তবু আমি তোমাকে এখানে থাকতে দিব না। রিপার বলে, তুমি কি গ্রিম রিপারের সাথে লড়াই করতে চাও নাকি বাড়ির বদলে এই ছেলেটাকে তুলে নিয়ে যাব? গবলিন তখন নিরুপায় হয়ে বলে, এখান থেকে একটি রুম বেছে নাও আর নিজের বাড়ির মতোই থাকো। এরপর খাবার টেবিলে তারা দুজন তাদের ক্ষমতার সাহায্যে একে অপরকে ডিস্টার্ব করতে থাকে, মানে তাদের সম্পর্কটা ছিল কিছুটা টম এন্ড জেরির মতো। পরের সিনে গবলিনের কথা মতো জিয়ন্তাক চাকরি খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কোনো রেস্টুরেন্টে সে চাকরি পায় না। ফলে সে হতাশ হয়ে একটি পার্কে বসেছিল। তখন সে দেখে একটি ডাস্টবিনে কাগজে আগুন ধরে গেছে। সে সেটা ফু দিয়ে নেভাতে গেলে সেখানে গবলিন হাজির হয়। গবলিনকে দেখে জিয়ন্তাক আবারও অবাক হয়ে যায়। সে বলে, আমি তো আপনাকে ডাকিনি। গবলিন বলে, অবশ্যই তুমি আমাকে ডেকেছো। এখানে আমরা বুঝতে পারি জিয়ন্তাক কোনো আগুন নেভালে গবলিন তার কাছে চলে আসে, আর এটা শুধুমাত্র জিয়ন্তাকই করতে পারে। এমনটা কেন হচ্ছে এটা সে নিজেও জানে না। জিয়ন্তাক বলে, আমি জানি আপনি কেন বারবার আমার কাছে আসছেন, কারণ আমি দেখতে পরীর মতো সুন্দর। গবলিন তখন বিরক্ত হয়ে চলে যায়। তারপর জিয়ন্তাক একটি চার্জে যায় আর পরীক্ষা করার জন্য সেখানে থাকা একটি মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেয়। সাথে সাথে গবলিন সেখানে চলে আসে আর জিয়ন্তাক বুঝে যায় কিভাবে তাকে ডাকতে হয়। এরপর সে একটি লাইব্রেরিতে গবলিনকে ডাকে। বিনা কারণে এতবার ডাকার জন্য গবলিন তো রেগে যায়। জিয়ন্তাক বলে, রাগ করবেন না, আমি আসলে আপনাকে কিছু বলতে চাই। প্রথমে আমি ভেবেছিলাম আপনি হয়তো গ্রিম রিপার, কিন্তু তাহলে তো আপনি আমাকে নিয়ে যেতেন। তারপর ভেবেছিলাম আপনি হয়তো বা ভূত, কিন্তু আপনার তো ছায়া আছে, তাই অনেক ভেবে দেখলাম আপনি আসলে গবলিন। গবলিন বলে, তুমি তাহলে কে? সে বলে, আমার বলতে একটু লজ্জা লাগছে, কিন্তু আমি গবলিনের বউ। আমার পিঠে একটা দাগ আছে, এই দেখুন। গবলিনের সেটা দেখে মনে পড়ে যায় যে সে যে প্রেগনেন্ট মহিলাটিকে বাঁচিয়েছিল এটা হচ্ছে তারই সন্তান। গবলিন তখন বলে, আচ্ছা মানলাম, কিন্তু প্রমাণ করো যে তুমি গবলিনের বউ। আমাকে দেখে বলো কি কি দেখতে পাচ্ছ।
জিয়ন্তাক বলে, আপনি অনেক লম্বা, স্মার্ট এবং বড়লোক। গবলিন তখন বলে, তুমি যদি এর বাইরে কিছু না দেখতে পাও তাহলে তুমি গবলিনের বউ না। মানে সে সেই তলোয়ারটি দেখার কথা বলছে, যেটা শুধুমাত্র তার হবু স্ত্রী দেখতে পারবে। তো জিয়ন্তাক তেমন কিছু না দেখতে পাওয়ায় গবলিন একটি দরজার সাহায্যে সেখান থেকে চলে যায়, আর জিয়ন্তাকও তার পিছন পিছন সেই দরজা দিয়ে চলে আসে, যেটা দেখে গবলিন অবাক হয়ে যায়। সে বলে, তুমি এখানে কিভাবে আসলে? জিয়ন্তাক বলে, কেন, তোমার মতো দরজা ধাক্কা দিয়ে আসলাম। আচ্ছা, এটা কোন জায়গা বলো তো? গবলিন জানায়, এটা কানাডা। মানে সে তার ক্ষমতার সাহায্যে এভাবে দরজার মাধ্যমে এক এক দেশে ঘুরে বেড়ায়, কিন্তু অন্য কারো তো এভাবে আসতে পারার কথা না। গবলিন তখন জানতে চায়, তুমি আসলে কে বলো তো? জিয়ন্তাক বলে, আপনি যদি সত্যি এমন ম্যাজিক করতে পারেন আর সত্যি সত্যি আপনি গবলিন হয়ে থাকেন, তাহলে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আপনাকে বিয়ে করব। আই লাভ ইউ। তো জিয়ন্তাক কি সত্যি গবলিনের বউ? আর যদি সেটা হয় তাহলে সে তলোয়ারটি দেখতে পেল না কেন? এরকম বেশ কিছু প্রশ্ন রেখেই প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। সামনের এপিসোডগুলো ভীষণ মজার হতে চলেছে, যেখানে থাকবে ভরপুর কমেডি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী এপিসোডগুলো দেখতে বেল আইকন প্রেস করুন।